সেটা হচ্ছে সিবিসির ভিতরে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখা হয়, যে হিমোগ্লোবিনের পরিমাণটা দেখে অ্যানিমিক। এখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তখন বাকি অন্যান্য পরীক্ষাগুলো করতে হবে। তার ভিতরে আছে পেরিফেরাল ব্লাড ফিল্ম করা হয়, তারপরে সেরাম ভিটামিন বি12 করা হয়, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা হয়, তারপর আয়রনের জন্য সেরাম, ফেরিটিনিন, এইরকম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখন অ্যানিমিয়া, এটা যে সবাই জানেন যে অ্যানিমিয়ার ডেফিনিশন সবাই খুব ভালো করেই জানে। এখন অ্যানিমিয়ার যে কারণগুলো বলা হচ্ছে, যেখানে রেড ব্লাড সেল ফরমেশনটা ঠিকমতো হবে না, সেই ক্ষেত্রে আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এর বাইরে যে এই উপাদানগুলোর ঘাটতির বাইরে আরো কিছু কারণে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, যেটার ভিতরে সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন। যে বোন ম্যারো কোনো কারণে যদি ডিপ্রেশন হয়, সেটা বিভিন্ন ডিজিজের কারণে অথবা রেডিয়েশনের কারণে, অথবা বলা হচ্ছে যে 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 বোন ম্যারো যদি যে ডেভেলপমেন্টটা যদি ঠিকমতো না হয়, সেইটার কারণে দেখা যায় যে বোন ম্যারো ডিপ্রেশন হলে ব্লাড সেলগুলো ঠিকমতো ফর্মেশন হয় না, তখন অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপরে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, বিশেষত এটা একটা বড় অংশ দেখা যায় যে যাদের কিডনিতে সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে, তাদের অনেকেরই ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি থাকে, যার কারণে দেখা যায় অনেক কিডনি ডিজিজে যারা সাফার করে তাদের কিন্তু অ্যানিমিয়া থাকে। তারপরে হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা হচ্ছে যে বিভিন্ন কারণে যখন ব্লাড সেলগুলো হেমোলাইসিস হয়ে যায়, সেটা যে এটা বিভিন্ন রোগের কারণে, যেমন ম্যালেরিয়া হচ্ছে কমন একটা কন্ডিশন যেখানে হেমোলাইসিস হতে পারে, যেটার কারণে অনেকের অ্যানিমিয়া ডেভেলপ করে। এর বাইরে আরো অনেক কারণ, হেমোলাইসিসের অনেক কারণ আছে, সেগুলোর কারণেও অ্যানিমিয়া ডেভেলপ করে। এখন আয়রনের সোর্স গুলো অলমোস্ট আমরা সবাই কম বেশি জেনে থাকি, যে কোন কোন খাবারে আয়রন পাওয়া যায়, এবং যে আমাদের যে দৈনন্দিন যে খাবারের তালিকা আছে, সেই খাবারের তালিকা যখন করা হয় তখন যেটা চিন্তা করা হয় যে খাবারের ভিতরে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস থাকবে, পর্যাপ্ত পরিমাণে মিনারেলস থাকবে, এবং পাশাপাশি প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের যে রেশিও বলা হয়, যে ব্যালেন্স ডায়েটের রেশিও, সেই রেশিওটা যেন ঠিক থাকে, সেটা চিন্তা করেই খাবারের মেনুগুলো সেট করা উচিত এবং সেইভাবেই খাওয়া উচিত। যদি কারো কোনো মানে কন্ট্রাইন্ডিকেশন না থাকে কোনো সুনির্দিষ্ট খাবারে, তাহলে অবশ্যই খাবারের যে মেনুগুলো, সেই মেনুগুলোতে যেন যে রেশিও সেটা যেন ঠিক থাকে, এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার যেন আমরা গ্রহণ করি। এখন আয়রনের সোর্স, দুইটার সোর্স থেকেই আমরা আয়রন পেয়ে থাকি। এটা ভেজিটেবল সোর্স এবং অ্যানিমাল সোর্স, দুইটা সোর্স থেকেই পেয়ে থাকি। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে যাদের আর্থিক দৈন্যতা থাকে, যাদের শিক্ষার অভাব থাকে, সচেতনতার অভাব থাকে, অনেক সময় সেইগুলো হচ্ছে একটা বড় ইস্যু হয়ে যায় এই ধরনের কন্ডিশনগুলোর ক্ষেত্রে। কারণ অনেকের আছে যে আমরা অনেক ধরনের খাবার খাই, কিন্তু সেই খাবারগুলোর ভিতরে যে খাবারগুলো আমার শরীরের চাহিদা মেটাবে, আমার শরীরের জন্য উপকারী, সেই খাবারগুলো অনেক সময় খায় না, যার কারণে ঘাটতিটা তৈরি হয়। এখন আয়রনের সোর্সের ভিতরে যে সবসময় জেনে থাকে যে আয়রন সবচেয়ে বেশি মনে হয় উপদেশ দেয় যখন আয়রন এর কারো ডেফিসিয়েন্সি থাকে, সবচেয়ে বেশি উপদেশ দেয় যে খাবারটা খাওয়ার জন্য, সেটা হচ্ছে যে গরু ছাগলের লিভার খেতে বলে অনেকে, দেখবেন। এখন আয়রন অলমোস্ট যে বেশিরভাগ ইসের ভিতরে আছে, যেটা হচ্ছে যে এখানে আয়রনের সোর্সের ভিতরে এখানে সবচেয়ে ভালো সোর্স গুলোর ভিতরে হচ্ছে লিভার হচ্ছে সবচেয়ে বেস্ট সোর্স বলা হয় এখন পর্যন্ত। সেটা কিডনি লিভার, সেটা গরুর লিভার হতে পারে, সেটা ছাগলের লিভার হতে পারে, সেটা মহিষের লিভার হতে পারে, এমনকি যেটা হচ্ছে চিকেনের যে লিভার, সেটাতেও পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে। লিভার, এগ ইয়ক, ড্রাই বিনস, ড্রাই ফ্রুটস, হুইট জার্ম, তারপর ইস্ট, এগুলোতে অনেক বেশি পরিমাণে তুলনামূলক বেশি পরিমাণে মিডিয়াম চিকেন, ফিশ,
স্পিনাচ, ব্যানানা, অ্যাপেল। আর ডেইরি প্রোডাক্টে তুলনামূলকভাবে কম আয়রন থাকে মিল্ক প্রোডাক্ট আর ভেজিটেবলসে। যে এই জন্য আয়রনের মেইন সোর্স ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই আপনাকে যে অ্যানিমেল সোর্সের উপরে নির্ভর করতে, শুধুমাত্র ভেজিটেবল সোর্সের উপর নির্ভর করে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব না। আমার কথা কি কেটে কেটে যাচ্ছে নাকি? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? স্যার মাঝে মাঝে কেটে যায়। কারণ এখানে নেটে মাঝে মাঝে হয়তো বন্ধও হয়ে যেতে পারে, সেটাও। কারণ সকালবেলা ক্লাস নিতে যে 1 ঘন্টার ভিতরে 6 বার বন্ধ হয়েছে। এখন আয়রন যেটা হচ্ছে বলা হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ উপাদান, কারণ হচ্ছে যে এটা অক্সিজেন ক্যারি করে। আয়রন ইজ an essential mineral that carries oxygen and forms part of the hemoglobin in our blood cells and myoglobin in muscle। এই কারণে দেখা যায় যে আয়রনের যদি ঘাটতি থাকে তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যেতে থাকে। এই জন্য যাদের অ্যানিমিয়া থাকে তাদের দেখবেন যে তারা যখন এক্সারসাইজ করে অথবা অনেক ওয়ার্ক অ্যাক্টিভিটিস করে তাদের ভিতরে কিছু সমস্যা তৈরি হয়। তাদের অনেকেই যে কমপ্লেন করে থাকে, যারা ক্লান্তি বোধ করে, তাদের হাত পা ঝিমঝিম করে, ওরা এইরকম কমপ্লেন গুলো তারা করে থাকে। The total body iron content of the normal adult is 4.3 and 2.3 grams in men and women respectively. Iron is primarily stored in the liver, spleen and bone marrow in the form of ferritin। এবং এই কারণে হচ্ছে যে কারোর যদি আয়রনের ঘাটতি থাকে তার আয়রন স্টোরটা ঠিক আছে কিনা সেটা দেখতে হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে শুধুমাত্র আপনি আয়রনের ট্যাবলেট, আয়রনের ক্যাপসুল অথবা আয়রন কন্টেনিং ডায়েট খেলে আপনার পুরো ঘাটতিটা পূরণ করতে পারবেন কিনা সেইটা অবশ্যই করার আগে আপনাকে সানফেরিটিনিন এই পরীক্ষাটা করতে হয়, কারণ তার বডিতে আয়রন স্টোর কি পরিমাণে আছে, বিশেষত লিভারে কি পরিমাণে আয়রন স্টোর থাকে সেটা কিন্তু দেখতে হয়। এবং সেই ঘাটতিটা যদি স্টোরে লিভার মানে আয়রনের স্টোর যদি অনেক কম থাকে তাহলে আপনার ঘাটতি পূরণ করার পরেও অনেক লম্বা সময় পর্যন্ত আয়রনটাকে গ্রহণ করতে হয়। না হলে এই দেখা যাচ্ছে যে আপনি হয়তো 1 মাস 2 মাস আয়রন খাওয়ার পর বন্ধ করে দিলে কিছুদিন পর আবার ঘাটতি তৈরি হবে। এখন আয়রনের ডিস্ট্রিবিউশনের ভিতরে মেজরিটি আয়রন থাকে হিমোগ্লোবিনে, যেটা 2600 মিলিগ্রাম, মায়োগ্লোবিন মাসেলে যেটা 400 মিলিগ্রাম, এনজাইম লিভার এনজাইমে 25 মিলিগ্রাম, তারপর ট্রান্সফেরিন 8 মিলিগ্রাম, ফেরিটিন এন্ড হেমোসিডারিন যেটা হচ্ছে স্টোর হিসাবে থাকে সেইখানে 410, 48, 300 মিলিগ্রাম এই পরিমাণে স্টোর থাকে। এখন ডেইলি রিকোয়ারমেন্টের ভিতরে যে খুব বেশি পরিমাণে আয়রন আসলে প্রতিদিন দরকার না। কেউ যদি খাবারগুলো যে খায় সেই খাবারগুলো যদি ম্যানুটা ঠিক মতো মেনটেন করে খেতে পারে তাহলে তার সাধারণত অন্য কোনো যদি ডিজিজ না থাকে, যেখানে আয়রন অ্যাবজর্পশন করার কোনো জটিলতা না থাকে অথবা আয়রন স্টোরের কোনো জটিলতা না থাকে, এই ধরনের মানুষের ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে যে খাবারগুলো তার খাওয়া দরকার সেই খাবারগুলো খেলে তার ঘাটতিটা পূরণ হওয়ার কথা অথবা ঘাটতি হওয়ার সুযোগ থাকে না। কিন্তু কারো যদি ইন্টেস্টাইনাল কোনো ডিজিজ থাকে, লিভারের কোনো ডিজিজ থাকে, বোন ম্যারোর কোনো ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে সেই ডিজিজ কন্ডিশন গুলোকে আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আয়রনের শুধুমাত্র আয়রন সাপ্লিমেন্টেশন দিলে আপনি এইটা পূরণ করতে ঘাটতিটা পূরণ করতে পারবেন না। এখন ডেইলি রিকোয়ারমেন্টে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি,
1 মিলিগ্রাম, তারপর অ্যাডাল্ট ফিমেলদের ক্ষেত্রে 1 to 2 মিলিগ্রাম, কারণ ফিমেলদের ক্ষেত্রে বেশি পরিমাণে আয়রন দরকার হয় তাদের যে ন্যাচারাল কিছু যে প্রতিনিয়ত যে কিছু শারীরিক পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণে তাদেরকে অতিরিক্ত পরিমাণে আয়রন খেতে হয়। তারপর ইনফ্যান্টের ক্ষেত্রে 60 মাইক্রোগ্রাম পার কেজি, मेरे भाई झूली तो जाल दो अंदर कर रहे 25 মাইক্রোগ্রাম পার काम কেজি। दे इसमें প্রেগন্যান্সির ক্ষেত্রে একটু বেশি পরিমাণে খেতে হয়, কারণ প্রেগন্যান্সি পিরিয়ডের সময় যে আয়রনের ডিমান্ডটা বেড়ে যায়, এবং পাশাপাশি যে যে মহিলার গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে তার যাতে ঘাটতিটা তৈরি না হয় সেটিকেও খেয়াল রেখে আয়রন এবং অন্যান্য মিনারেলস গুলো তখন অ্যাড করা হয়। এখন আয়রনের অ্যাবজর্পশন আপনারা অ্যানাটমিতে হয়তো পড়ছেন কিনা, খেয়াল আছে কিনা, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অ্যাবজর্পশন হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। এখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের যে কোথায় অ্যাবজর্পশন হয় মনে আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন যে আয়রন মানে আমরা যে খাবারগুলো যে নিউট্রিয়েন্টস গুলো গ্রহণ করতেছি সেগুলো অ্যাবজর্পশন হয় কোথায়? স্যার ইন্টেস্টাইনে। इंटेस्टाइन হ্যাঁ, ইন্টেস্টাইন তো অনেক বড় জায়গা, যে ইন্টেস্টাইনের কোন পোরশনে অ্যাবজর্পশন হয়? लार्ज প্রক্সিমাল পোরশন। কোথায়? স্যার প্রক্সিমাল পোরশনে। হ্যাঁ, প্রক্সিমাল পোরশনটা কোনটা সেটা বলেন। স্যার ডিউডেনামে। হ্যাঁ, মেজরিটি নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয় হচ্ছে জেজুনামে, খুব অল্প পোরশন নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয় ডিউডেনামে, খুব অল্প পোরশন নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয় হচ্ছে ইলিয়াম। নিউট্রিয়েন্টস গুলো গ্রহণ করে তার 90% থেকে মোর দ্যান 90% অ্যাবজর্পশন হয় হচ্ছে জেজুনামে। আর কিছু জিনিস হচ্ছে অ্যাবজর্পশন হয় ডিউডেনামে, যেমন আয়রনের কিছু অংশ, আয়রন এই ধরনের, আবার বাইল সল্টস, ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় হচ্ছে ইলিয়ামে। আর ওয়াটারটা মেইনলি অ্যাবজর্পশন হয় হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। এখন কোনো কারণে যদি আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো ডিজিজ থাকে, যেখানে ডিউডেনাম অথবা জেজুনাম অথবা অন্য কোনো পার্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে অ্যাবজর্পশন প্রসেসটা যদি ব্যাহত হয়, তাহলে আমরা যে খাবারের মাধ্যমে যে নিউট্রিয়েন্টস গুলো গ্রহণ করতেছি অথবা ট্যাবলেট অথবা ক্যাপসুল ফর্মে যে আয়রনটা, সেটা ঠিকমতো অ্যাবজর্পশন হবে না, তার ক্ষেত্রে থেকে যায়। তখন তাদের ক্ষেত্রে যে অন্য রুট ইউজ করা হয়, তখন তাদের আইদার ইন্ট্রাভেনাস অথবা ইন্ট্রামাসকুলার রুটকে চয়েস করা হয় আয়রনের ঘাটতি থাকলে। The site of the proximal portion of the intestine, the absorption of iron in normal person is only 5 to 10% of iron taken in food is absorbed. Normal absorption is 0.5 to 1 milligram per day in adult male, 1 to 2 milligram per day in normal menstruating woman, 3 to 4 milligram per day during the pregnancy. এখন আপনি যেহেতু এই পরিমাণে অ্যাবজর্পশন হয়, আপনাকে খাবার খাওয়ার সময় এইটা থেকে 10 to 20 টাইমস বেশি পরিমাণে আয়রন আপনাকে গ্রহণ করতে হবে, কারণ অনলি 5 থেকে 10% আয়রন অ্যাবজর্পশন হবে। Loss of iron, the body use iron very efficiently and very little amount is lost, which amounts is to 0.5 to 1 milligram iron loss per day. এখন আমরা যে আয়রন যেগুলো গ্রহণ করতেছি সেটা আবার কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেটা আয়রনের অ্যাবজর্পশনকে বাড়ায় অথবা কমায় দেয়। নরমালি কারো যদি আয়রন খাওয়ার অভিজ্ঞতা থাকে, এবং আয়রন অ্যাবজর্পশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে ভিটামিন সি। ভিটামিন সি যদি ঘাটতি থাকে অথবা আপনি যদি ভিটামিন সি এর সাথে যদি আয়রন গ্রহণ করেন, তাহলে সেটার অ্যাবজর্পশনটা অনেক ভালো হবে এবং বেশি হবে। The factor increases iron absorption এর ভিতরে আছে low body store of iron,
condition associated with increased rate of erythropoiesis, taking ascorbic acid, succinic acid, fructose and sorbitol along with the iron, intake of inorganic iron, pathological condition যেখানে যে কিছু যে সিরোসিস অফ লিভার, তারপরে হেমোক্রোমাটোসিস, প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, এই ধরনের কন্ডিশন গুলোতে আয়রন গ্রহণ করলে আয়রনের অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়। আর আয়রন অ্যাবজর্পশনটা কিছু কিছু কারণে কম, আমি বুঝতে পারলাম না, আবার বলেন। স্যার হেমোক্রোমাটোসিস কি? হেমোক্রোমাটোসিস এটা হচ্ছে ডিসঅর্ডার যেখানে যে লিভার এবং অন্যান্য জায়গায় হেমোক্রোমাটিন নামে একটা উপাদানটা বেশি করে ডিপোজিট হতে থাকে। জি স্যার। আর আয়রনের অ্যাবজর্পশনটা কিছু ক্ষেত্রে কমে যাবে, যেমন ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, সবচেয়ে কমন সমস্যা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যে আপনার ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন যদি ঠিকমতো না হয়। যে অনেকেরই আছে, দেখবেন যে আমরা অনেক কিছু খাচ্ছি, গ্রহণ করতেছি, কিন্তু তার অ্যাবজর্পশন প্রসেসটাতে সমস্যা থাকার কারণে যে তার অ্যাবজর্পশনটা ঠিকমতো হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু খাওয়ার পরেও তার ঘাটতিগুলো থেকে যাচ্ছে, সে শারীরিকভাবে সুস্থ থাকে না। এবং ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম যেটা হচ্ছে যে যারা বলা হয় যে ক্রনিক ডিজিজে সাফার করে, যে তাদের অনেকেরই ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম থাকে, তারা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো খায়, তাদের ম্যালঅ্যাবজর্পশন ডেভেলপ করে। তারপর আবার ইন্টেস্টাইনের কিছু কিছু ডিজিজ আছে যেখানে ম্যালঅ্যাবজর্পশন ডেভেলপ করে। তারপর হচ্ছে ডায়রিয়াল ডিজিজ। ডায়রিয়া এই সময় যদি দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকে, অনেকে ক্রনিক ডায়রিয়াতে সাফার করে, সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন ঠিকমতো হয় না, তাদের ক্ষেত্রে যে অ্যাবজর্পশন, আয়রন অ্যাবজর্পশনটা কম হতে পারে। তারপরে এক্সেস অফ ফসফেট, অক্সালেট এন্ড ফাইটিক অ্যাসিড, যে কোনো খাবারে অথবা কোনো উপাদানে যদি অতিরিক্ত পরিমাণ ফসফেট, অক্সালেট, ফাইটিক অ্যাসিড থাকে তাহলে। তারপর সাবটোটাল গ্যাস্ট্রেক্টমি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলীর কিছু রোগ হলে অনেক সময় পাকস্থলীর অংশ বিশেষ কেটে ফেলা হয়, বিশেষত পাইলোরাসে অনেক সময় অনেকের সমস্যা হয়। পাইলোরিক যে স্টেনোসিস, এই পাইলোরাসে যে লুমেন্টটা থাকে সেটা ন্যারো হয়ে যায়, যার কারণে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো ইন্টেস্টাইনে আসতে পারে না। সেটা ক্যান্সারের কারণে হতে পারে, আরো অন্যান্য কারণে হতে পারে। সেই সব ক্ষেত্রে অনেক সময় পাকস্থলীর নিচের অংশ এবং প্রক্সিমাল পার্ট অফ দি ডিউডেনাম অনেক সময় কেটে ফেলানো হয়, সেই সব ক্ষেত্রে হচ্ছে যে অ্যাবজর্পশনটা কমে যাবে। তারপর সার্জিক্যাল রিমুভাল অফ দি আপার স্মল ইন্টেস্টাইন, ফুড ইনটেক অ্যালং উইথ আয়রন। আয়রনের খাবার নিয়ম হচ্ছে যে আয়রন যদি বেশি অ্যাবজর্পশন করতে চান অথবা বেশি অ্যাবজর্পশন করার দরকার হয়, তাহলে এটা খালি পেটে খাওয়া হচ্ছে ভালো, কারণ খালি পেটে খেলে আয়রনের অ্যাবজর্পশনটা বেশি হবে। তারপর অ্যান্টাসিড থেরাপি, যদি আপনি কেউ যদি অ্যান্টাসিড নিয়মিত খায়, তার পেপটিক আলসার ডিজিজের কারণে অ্যাসিড সিক্রেশনটা, অ্যাসিডের কার্যকারিতাকে নিউট্রিলাইজ করার জন্য অ্যান্টাসিড অনেকেই নিয়মিত খায়। অ্যান্টাসিড নিয়মিত খেলে তার আয়রনের অ্যাবজর্পশন কম হবে। তারপর ক্রনিক ইনফেকশন, বিশেষত ভূকম্প, তারপর হচ্ছে রাউন্ডাম, এই ধরনের বিভিন্ন ধরনের যে কৃমি সংক্রমণ থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আয়রন অ্যাবজর্পশনটা কম হয়। এই কারণে অনেক সময় দেখবেন যে কারো যদি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা থাকে এবং কারো যদি এইরকম ডেফিসিয়েন্সি থাকে, আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তাকে অ্যান্টি হেলমিন্থিক এজেন্ট দেওয়া হয়। অ্যান্টি হেলমিন্থিক এজেন্ট দেওয়ার পরে তারপরে আয়রন থেরাপি। নরমালি হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের জন্য সবচেয়ে কমন যে থেরাপি, অ্যান্টি হেলমিন্থিক থেরাপিটা দেওয়া হয়, সেটা হচ্ছে মেবেন্ডাজল নামে একটা ওষুধ পাওয়া যায়, যেটা 100 মিলিগ্রাম করে টুয়াইস ইন এ ডে ফর 3 ডেজ দেওয়ার পরে তারপরে আয়রনটা দিলে আপনার এটার অ্যাবজর্পশনটা অনেক ভালো হয়। তারপর হাই বডি স্টোর অফ আয়রন, যে কোনো কারণে যদি আয়রনের স্টোরটা বডিতে অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রেও আয়রনের অ্যাবজর্পশনটা কম হবে। আবার বডি স্টোর যদি অনেক কম থাকে, তাহলে আয়রনের অ্যাবজর্পশনটা অনেক বেশি হবে।
দিচ্ছে। এখন আয়রনের যে ঘাটতি হলে আয়রনের ট্রিটমেন্ট যেটা করা হয় যে তাকে ডায়েটারি মানে ডায়েটারি ইনস্ট্রাকশনের পাশাপাশি তাকে আয়রন সাপ্লিমেন্ট হিসেবে ট্যাবলেট, ক্যাপসুল অথবা অনেক ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয়। এখন নরমালি বাজারে যে আয়রন প্রিপারেশন গুলো অ্যাভেলেবেল সেটা দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে ওরাল ফর্মে আর একটা হচ্ছে প্যারেন্টাল ফর্মে। এখন ওরাল ফর্মের ভিতরে ইউজুয়ালি এখন পর্যন্ত যেটা হচ্ছে যে বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে ট্যাবলেট ফর্ম এবং ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা শুধুমাত্র আয়রন হিসাবে ক্যাপসুল অথবা ট্যাবলেট গুলো তুলনামূলকভাবে বাজারে যে যে প্রিপারেশন গুলো পাওয়া যায় ওরাল ফর্মে, সেগুলো আয়রনের সাথে জিঙ্ক, ফলিক অ্যাসিড যুক্ত করা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। আবার অন্যান্য ভিটামিনের সাথে যে মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস যে ট্যাবলেট গুলো বাজারে পাওয়া যায়, A to Z ফর্মুলা যেগুলো আছে সেখানে অন্যান্য ভিটামিন মিনারেলস এর সাথে আয়রন গুলো যুক্ত করা থাকে। এবং টেলিভিশন যদি কেউ দেখে থাকেন, টেলিভিশনে অনেক সময় দেখবেন যে একটা বিজ্ঞাপন দেয় মনিমিক্স, যে আপনার বাচ্চা যদি বলে যে 6 মাস পূরণ হয়ে যায় তখন আয়রনের যে যখন অতিরিক্ত খাবার গ্রহণ করার সময় আসে তখন অনেক ক্ষেত্রেই খাবারের গ্রহণের ক্ষেত্রে কোনো যদি ঠিকমতো নিয়ম মানা না হয় তাহলে অনেক বাচ্চারই আয়রন ডেফিসিয়েন্সি হয়। সেই ক্ষেত্রে বিজ্ঞাপনের যারা আছে তারা বিজ্ঞাপনটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এটাকে অনেকে উৎসাহিত করে যে এই মুনিমিক্স তাদের বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারটা করে, এবং অনেকে এই ধরনের খাবারের সাথে মিক্স করে খাওয়ায়। এখন ওরাল করলে আপনার যেটা করা যায় তার ওরাল ফর্ম হচ্ছে বেস্ট ফর্ম, কারণ ওরাল ফর্মে যেগুলো পাওয়া যায় এটা ইজিলি অ্যাভেলেবল, এগুলো লো কস্ট এবং তুলনামূলকভাবে অ্যাডভার্স ইফেক্ট অনেক কম থাকে। কারণ এটা ইনজেক্টেবল ফর্মে দিলে ইনজেকশন যেখানে দেওয়া হয় সেখানে কিছু কিছু জটিলতা তৈরি হয়, পাশাপাশি সিস্টেমিক কিছু কমপ্লিকেশনে তৈরি হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে ওরাল আয়রনের চেয়ে বেশি তৈরি হয়। এই কারণে এখন পর্যন্ত যে বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশন না থাকে যেখানে তাৎক্ষণিকভাবে আয়রনের লেভেলটা খুব তাড়াতাড়ি বাড়ানোর দরকার, সেসব কোনো কন্ডিশন ছাড়া এখন পর্যন্ত মোস্ট প্রিফারেবল রুট হচ্ছে ওরাল রুট। এবং এখানে অনেক ধরনের ওরাল রুটে ওরাল যে আয়রন গুলো পাওয়া যায় অনেক ফর্মে পাওয়া যায়, ফেরাস সালফেট, ফেরাস ফিউমারেট, ফেরাস কার্বনেট, ফেরাস সাকসিনেট, এইরকম বিভিন্ন ফর্মে পাওয়া যায়। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে যে ই করে সেটা হচ্ছে ফেরাস কার্বনেট, ফেরাস সালফেট, এই জিনিসগুলোই বেশি ইউজ করা হয়। ফেরাস সালফেট প্রিফার্ড, এটা চিপ, হাই আয়রন কন্টেন্ট, বেটার অ্যাবজর্পশন, গ্যাস্ট্রিক ইরিটেশন এন্ড কনস্টিপেশন ডিপেন্ডস অন দ্য কোয়ান্টিটি অফ আয়রন। এটা হচ্ছে একটা বড় ইস্যু যে যে আয়রনের খাওয়ার পরে অনেকেই পেশেন্টরা যেটা কমপ্লেন করে থাকে তাদের পেটে ব্যথা করে, জ্বালাপোড়া করে, অস্বস্তি তৈরি হয়। অনেকে আয়রন খাওয়ার পরে বলে যে তার কনস্টিপেশন ডেভেলপ করছে। এই ধরনের সমস্যাগুলো নট ভেরি আনকমন বলা যেতে পারে, কারণ অ্যাসিডিটির সমস্যা অনেক কারণে যদি কারো গ্যাস্ট্রিক ইরিটেশন অনেক বেশি হয় তাকে তখন হচ্ছে ভরা পেটে খেতে বলা হয় যাতে ইরিটেশনটা কম হয়। আর কনস্টিপেশন যে পরিমাণ যত বেশি পরিমাণে আয়রন গ্রহণ করবেন সেই সম্ভাবনা থাকে। কথা কি শোনা যাচ্ছে?
পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, কিছুক্ষণ কেটে কেটে গেছিল স্যার। স্যার কেটে কেটে আসতেছে। নেট কিছুক্ষণ আগে চলে গেছে, আবার আসছে। এখন ওরাল যে স্যার আয়রন, আপনার কথা স্লো হয়ে গেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা আবার অফ হয়ে গেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার কেটে কেটে আসতেছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? স্যার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন এখন কি কেটে কেটে যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্যার কেটে কেটে আসতেছে, শুনতে পাচ্ছি না ঠিক মতো। এখন এখানে নেটের ফ্রিকোয়েন্সি খুব আপ ডাউন করতেছে, কিছুক্ষণ পর পর চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে আসতেছে। এখন ঠিক এটা আছে আসলে স্যার। মানে এটা হঠাৎ করে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাজারে আমি যেটা বললাম যে আরো ওরাল ফর্মে যে প্রিপারেশন গুলো পাওয়া যায় সেটা ট্যাবলেট ফর্ম, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। আবার ফর্মুলা আছে, সাস্টেন রিলিজ ফর্মুলা হিসাবে পাওয়া যায়। এগুলো নামের পিছনে দেখবেন যে রিলিজ অথবা টাইম রিলিজ ক্যাপসুল অথবা ট্যাবলেট বলা হয়, এবং সাধারণত সাস্টেন রিলিজ অথবা টাইম রিলিজ যে ট্যাবলেট অথবা ক্যাপসুল গুলো যে ডোজটা একটু কম লাগে। এখন বাজারে যে আয়রনের প্রিপারেশন গুলো পাওয়া যায় যেগুলো ফেরাসালফেট, ফেরানিকালে লাস্ট কয়েক বছর ধরে বাজারে কার্বনাইল আয়রন নামে প্রিপারেশন আসছে, যেটা হচ্ছে যে তুলনামূলকভাবে এই প্রিপারেশনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির যে সমস্যাটা, গ্যাস্ট্রিক ইরিটেশনের যে সমস্যাটা, সেটা তুলনামূলকভাবে কম হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এখন এইভাবে ক্লাস নিয়ে তো কঠিন, কারণ কিছুক্ষণ পর পর কেটে যাচ্ছে, কনসেন্ট্রেশন ধরে রাখা কঠিন। এখন ওরাল আয়রন প্রিপারেশন যেগুলো বলা হচ্ছে, যেগুলো এটা যেমন কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, সেটা সুবিধা অসুবিধা অনেক দিকে কনসিডার করে এখন পর্যন্ত বলা হচ্ছে ওরাল ফর্মটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ ফর্ম। এখন ওরাল ফর্মের ভিতরে যেটা স্মল প্রিপারেশন গুলো থাকে সেটা থেকে কস্টলি, এবং তারপর
তারপরে লিকুইড আয়রন প্রিপারেশন সাধারণত বড়দের ক্ষেত্রে ইউজ করা হয় না, তবে কোম্পানি যেগুলো পাউডার ফর্মে পাওয়া যায়, যেগুলোকে অনেক সময় পানির সাথে গুলায় লিকুইড ফর্মুলেশন তৈরি করা হয়, এগুলোর একটা ঝুঁকি হচ্ছে যে আপনি যদি সরাসরি এগুলো গ্রহণ করেন তাহলে দাঁতে স্টেন হতে, দাঁতের দাগ তৈরি হতে পারে। এই কারণে এই ধরনের প্রিপারেশন গ্রহণ করলে আপনাকে অবশ্যই যে আয়রনটা গ্রহণ করার পরে দাঁতটা ঠিক মতো ব্রাশ করতে হবে। তারপর হচ্ছে আয়রনের নরমালি যে ডোজটা কারো যদি ঘাটতি থাকে, কারো যদি আয়রন প্রিপারেশনটা দেওয়া হয়, তাহলে তার যে ডোজটা ইউজ করা হয় যেটা হচ্ছে 200 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন। এখন বাজারে যে আয়রন প্রিপারেশন গুলো পাওয়া যায়, সেই আয়রন প্রিপারেশনের ভিতরে ইউজুয়ালি 1/3 পোর্শন থাকে হচ্ছে এলিমেন্টাল আয়রন, বাকি এই জন্য 200 মিলিগ্রামের যে ট্যাবলেট অথবা ক্যাপসুলটা পাওয়া যাবে, সেই ধরনের কোনো ট্যাবলেট অথবা ক্যাপসুল যদি আপনাকে খেতে হয় আয়রন ডেফিসিয়েন্সির কারণে, আপনাকে মিনিমাম থ্রাইস ইন এ ডে খেতে হবে। আর বেটার অ্যাবজর্পশন, এর আগেই বলা হচ্ছে বেটার অ্যাবজর্পশন হচ্ছে যে আপনাকে যদি এমটি স্টমাকে গ্রহণ করেন তাহলে ভালো। যদি কারো গ্যাস্ট্রিক ইরিটেশন থাকে সেই ক্ষেত্রে যে খাবারের পরে খেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাবজর্পশনটা কিছুটা কম হবে কিন্তু ইরিটেশনটা কম হবে। অ্যাডভার্স ইফেক্টের ভিতরে তুলনামূলকভাবে অ্যাডভার্স ইফেক্ট অনেক কম, কিন্তু তারপরেও কিছু কিছু পেশেন্টের যে অ্যাডভার্স ইফেক্ট গুলোর কথা বলে তার ভিতরে হার্ট বার্ন, যে চেস্ট রিজনে বার্নিং সেন্সেশন হয়, তারপরে এপিগ্যাস্ট্রিক রিজনে পেইন হয়, এই কমপ্লেনটা অনেকেই করে থাকে আয়রন খাওয়ার পরে। বিশেষত যদি এমটি স্টমাকে খাওয়া হয় তাহলে এই কমপ্লেনটা তুলনামূলকভাবে অনেকেই করে থাকে। এপিগ্যাস্ট্রিক পেইন, হার্ট বার্ন, নশিয়া, ভমিটিং, তারপরে ব্লটিং, স্টেনিং অফ টিথ, মেটালিক টেস্ট। অনেকে যে আয়রন ট্যাবলেট খাওয়ার পরে তার পেটটা ফুলা ফুলা লাগে, ফাঁপা ফাঁপা লাগে বলে। এবং তারপরে যদি আয়রন, অনেকে যেটা হচ্ছে যে খাওয়ার পরে অনেকেই যেটা বলে যে তার স্বাদটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেওয়ান রাব্বি, আপনি কি বাইরে নাকি? দেওয়ান রাব্বি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? রিফাত, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেওয়ান রাব্বি, ওর রোল কত? দেওয়ান রাব্বি কি আপনাদের ক্লাসমেট না? জি স্যার। ও তো দেখাচ্ছে, ওর ভিডিও দেখাচ্ছে বাইরে হাঁটতেছে রাস্তায়।